প্রাইভেট হসপিটালে জব করবে বলে ঠিক করছো, বা হচ্ছে সিভি মেল করছো প্রাইভেট হসপিটালে। তো এই প্রাইভেট হসপিটালে জিএনএম ক্যান্ডিডেট বা বিএসসি ক্যান্ডিডেট তোমরা যারা যারা রয়েছো, তারা কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবে, কি কি ডকুমেন্টস তোমাদের এই প্রাইভেট হসপিটালে জয়েন করার জন্য লাগবে, আর তার সাথে ফ্রেশার্স ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে কি না, এবং এই যে প্রাইভেট হসপিটালে ডাব্লিউবিএনসির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের আগে চান্স দেওয়া হয় কি না, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমরা সকলেই স্কিপ না করে দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছো বা অনেক ক্যান্ডিডেট রয়েছো, আমাকে পার্সোনালি মেসেজ করছো এবং টেলিগ্রামেও আমাকে অনেকজন মেসেজ করেছো। এছাড়াও হচ্ছে ফেসবুক পেজ থেকে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে বলছিলে যে দিদি আমি ডাব্লিউবিএনসি থেকে পাস আউট ক্যান্ডিডেট, তো এর জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবে কি না, মানে প্রাইভেট হসপিটালগুলোতে ভ্যাকেন্সির জন্য এক্সট্রা ধরো তোমার সাথে ব্যাঙ্গালোরের কোনো স্টুডেন্ট গেল, ব্যাঙ্গালোর থেকে পাস আউট ক্যান্ডিডেট, তো তার থেকে তোমাকে আগে চান্স দেওয়া হবে কি না, যেহেতু তুমি হচ্ছে গভর্নমেন্ট থেকে পাস আউট। তো আজকে আলোচনার বিষয় এটা একটা। আর আরেকটা যেটা হচ্ছে, তোমরা প্রাইভেট হসপিটালের জন্য যে মানে অ্যাপ্লাই করবে, তার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কি না, কি কি ডকুমেন্টস তোমাদের হাতের কাছে রেডি রাখতে হবে। তো এগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। অনেকে আমাকে কমেন্ট করছিলে, মেসেজ করছিলে এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি এগুলোই ডিসকাস করব। তো প্রথমে আমি তোমাদের এই প্রাইভেট হসপিটালে জয়েন করার জন্য তোমাদের প্রসেসটা বলবো, যে কিভাবে তোমরা জয়েনিং করবে বা কিভাবে তোমাদের ইন্টারভিউর জন্য কল লেটার আসবে। ঠিক আছে, কল লেটার তো আসে না, ইন্টারভিউতে হয় তোমাকে মেল করা হবে, না হয় তোমাকে ফোন করে হচ্ছে ডাকা হবে ইন্টারভিউর জন্য। তো এটার জন্য কি প্রসেস রয়েছে এটা মোটামুটি তোমরা সকলেই জানো, যে প্রাইভেট হসপিটালে হচ্ছে তোমাদের একটা সিভি বা রিজিউম বানাতে হবে। নার্সিং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, জিএনএম বলো বা বিএসসি ক্যান্ডিডেট, এবং এই সিভি বা রিজিউম তোমরা কিভাবে বানাবে, যারা এখনো পর্যন্ত কোনো সিভি বানাওনি, বা তোমরা যারা থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের যদি কোনো স্টুডেন্ট এই ভিডিওটা দেখছো, তো তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তোমরা এখন যদিও সিভি হবে না, বা এখন তোমরা বানিয়ে রাখতে পারো, পরে তোমাদের থার্ড ইয়ারের রেজাল্ট এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছে তোমরা অ্যাড করে দিতে পারবে। তো কিভাবে সিভি বানাবে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও সেকশনে গেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, বা পার্টিকুলার এই ভিডিওটার নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে সিভি বানাতে পারো। আর যারা আগে বানিয়ে ফেলেছো, ঠিক আছে, নিজের নিজের সিভি একটাই, আমি যেটা দেখাচ্ছি সেটাই যে বানাতে হবে সেরকমটা কোনো কথা নয়। তোমরা যে যেরকম পারবে সিভি বানাবে। সিভিতে কি কি পয়েন্ট দিতে হবে সেটা নিয়েও আমার ভিডিও রয়েছে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখে নেবে, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমেই লাগবে আমাদের একটা সিভি, এবং তার সাথে আমি তোমাদের প্রত্যেকবার বলেছি যে অ্যাপ্লিকেশন মাস্ট, অ্যাপ্লিকেশন দিলে আরও অ্যাট্রাকটিভ হবে। তো তোমরা অ্যাপ্লিকেশন দিতে পারো।
কি অ্যাপ্লিকেশন তোমাদের লিখতে হবে সেটা নিয়েও আমি তোমাদের সাথে আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। যারা স্কিপ করে গেছো বা যারা হচ্ছে অ্যাপ্লিকেশন দিচ্ছ না, তারা এবার থেকে অ্যাপ্লিকেশন দেবে। তো কি অ্যাপ্লিকেশন লিখবে সেটার জন্য এই ভিডিওটার নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নেবে। সেখানে আমি পুরোটাই মেনশন করে দিয়েছি যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন লিখবে। তো এই গেল সিভি এবং তার সাথে হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপর কি করতে হবে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে, ডেট অফ বার্থের জন্য, সেটা মানে যদি ওনারা বলেন তো দেবে। আর হচ্ছে অল ইয়ার মার্কশিট বলতে তোমাকে কিন্তু মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, যারা জিএনএম করেছো তাদের 3টে ইয়ারের মার্কশিট এবং যারা বিএসসি করেছো তাদের 4টে ইয়ারের মার্কশিট অবশ্যই লাগবে। আর এবার চলে আসি যে তোমাদের রেজিস্ট্রেশন লাগবে কিনা। অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগবে কিনা। তো এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করব আস্তে আস্তে। আগে বলে নিই কী কী ডকুমেন্টস লাগবে। তো রেজিস্ট্রেশন লাগবে। আগে কি হতো, আগে যেহেতু মানে এত ক্যান্ডিডেট ছিল না, ঠিক আছে, এই রিসেন্ট হচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে, অনেক নার্সিংয়ের ক্যান্ডিডেট হয়ে গেছে। তো সেই কারণে রেজিস্ট্রেশন দিয়ে তোমাকে কিন্তু প্রাইভেট হসপিটালে জয়েন করতে হচ্ছে, ঠিক আছে। আগে যেটা হতো, তুমি পাস আউট করলে, ঠিক আছে, পাস আউটের পর কিন্তু তোমাকে নেওয়া হতো উইথ পেমেন্ট। বাট এখন যদি তোমার কাছে রেজিস্ট্রেশন না থাকে, থার্ড ইয়ারের রেজাল্ট না থাকে, তাহলে তুমি কোনো হসপিটালে চান্স পাবে না। যারা পাচ্ছে তাদের হচ্ছে অ্যাজ আ ট্রেনি হিসাবে জয়েন করানো হচ্ছে, তাদের উইদাউট পেমেন্ট, কোনো পেমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে না। সেরকমভাবে উইদাউট পেমেন্টে তুমি জয়েন করতে পারো, তবে সেটাও যে সব হসপিটালে তুমি জয়েন করতে পারবে ফর প্র্যাকটিস সেটা কিন্তু নয়, ঠিক আছে। কোনো হসপিটালে তোমাকে নেওয়া হবে, কোনো পেমেন্ট দেওয়া হবে না যদি তোমার কাছে রেজাল্ট বা হচ্ছে রেজিস্ট্রেশন না থাকে। যদি তোমার কাছে রেজাল্ট থাকে, আগে কিন্তু এরকমটাও নেওয়া হতো যে রেজাল্ট, থার্ড ইয়ারের রেজাল্ট পেয়ে গেছো, রেজিস্ট্রেশন তো একটু টাইম লাগে যারা গভর্নমেন্ট থেকে পাস আউট, তো তাদের কিন্তু নেওয়া হতো, ইন্টারভিউ দিয়ে সুন্দর নেওয়া হতো। বাট এখন কিন্তু সেরকমটা হচ্ছে না। ইন্টারভিউ হচ্ছে, রিটেন এক্সাম হচ্ছে এবং তারপরেও তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন দিতে হবে। সেটা তুমি কর্ণাটক বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন দাও, WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন দাও, সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না, রেজিস্ট্রেশন লাগবে। এটাই হচ্ছে মেইন কথা। তো এই গেল রেজিস্ট্রেশন। এরপর হচ্ছে আইডি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ফটো লাগবে, ঠিক আছে। আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, ঠিক আছে। এটার একটা জেরক্স দিতে হবে, সেটা পরে দিলেও হবে। তুমি আগে জয়েনিংয়ের জন্য কনফার্ম হবে, তারপর হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সটা লাগবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি করে রাখতে হবে। এরপর আমি যেটা বলবো যে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এই প্রাইভেট হসপিটালে যদি ভ্যাকেন্সি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে কিনা। এটা নিয়ে আমি তোমাদের বলি, তোমরা আগেই আমি বললাম, তোমরা বুঝতেই পারছো আশা করছি। তো যাই হোক, তোমাদের মানে একটু পরিষ্কার করে বলে দিই ক্লিয়ার হতে, যাতে তোমরা পারো। দেখো, আগে যেটা ছিল, আগে কম স্টুডেন্ট ছিল, নার্সিংয়ের কম ক্যান্ডিডেট ছিল এবং প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়ে যেত। ফলে হচ্ছে যারা গভর্নমেন্ট থেকে পাস আউট সেই সমস্ত ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়ে যেত এবং প্রাইভেট হসপিটালগুলো কিন্তু অনেক ভ্যাকেন্ট থাকতো। ফলে সেখানে কিন্তু উইদাউট রেজিস্ট্রেশন বা ফ্রেশার্স ক্যান্ডিডেট, এমনকি এমনও ক্যান্ডিডেট রয়েছে যাদেরকে নেওয়া হতো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদেরকেও নিয়ে নেওয়া হতো। বাট এখন কিন্তু সেরকমটা নয়। এখন তোমাদের পাস আউট হতে হবে, প্লাস তোমার কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, তবেই তুমি প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারবে, ঠিক আছে। তোমাকে কিন্তু আগেই বলে দেবে যে তুমি রেজিস্ট্রেশন পেয়েছো, তাহলেই তুমি ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ইন্টারভিউ দিতে পারবে। যদি তোমার কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউর জন্য কোনো কল পাবে না, তোমাকে কিন্তু জয়েন করানো হবে না। আর এরপর হচ্ছে অনেকেই দেখলাম তোমরা কমেন্ট করছো যে দিদি WBNC থেকে পাস আউট ক্যান্ডিডেটদের আগে কোনো স্কোপ দেওয়া হবে কিনা, তাদের এক্সট্রা কোনো ফ্যাসিলিটি থাকবে কিনা বা ফ্যাসিলিটি আছে কিনা, ঠিক আছে। তো দেখো, এটা নিয়ে বলতে গেলে যদি তুমি 2 বছর আগে
যাও, আগে দেখো 2 বছর আগের যেরকমটা হতো তখন কিন্তু ডাব্লিউবিএনসির ক্যান্ডিডেটদের এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হতো, মানে এক্সট্রা ফ্যাসিলিটি মানে তাদের হচ্ছে আগে চান্স দেওয়া হতো। ঠিক আছে, তুমি ধরো তোমার সাথে একজন তুমি ধরো গভর্নমেন্ট থেকে পাস আউট, আরেকজন গেছে প্রাইভেট নার্সিং হোম থেকে, মানে প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট, তো তোমার কিন্তু যে ডাব্লিউবিএনসির ক্যান্ডিডেট তাকে কিন্তু আগে চান্স দেওয়া হতো, এবং ফ্যাসিলিটি বলতে কি, তার কিন্তু এক্সট্রা পেমেন্ট হতো, তার থেকে বেশি পেমেন্ট পেত সে। ঠিক আছে, এরকমটা হতো। তো এখন কি হচ্ছে, এখন কিন্তু তুমি ডাব্লিউবিএনসি থেকে পাস আউট করো বা হচ্ছে আদার স্টেট থেকে পাস আউট করো, সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না। তোমার শুধু রেজিস্ট্রেশন লাগবে, সেটা তুমি রেসিপ্রোকাল দিতে পারো, তুমি হচ্ছে কর্ণাটক বোর্ডে দিতে পারো, কোনো এক্সট্রা ফ্যাসিলিটি না। 2 বছর আগে কিন্তু এরকমটা হতো যে তোমার কাছে ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন আছে, তুমি হচ্ছে মানে এক্সট্রা পেমেন্ট পাবে, তার জন্য বেশি স্যালারি দিয়ে তুমি জয়েন করবে। ঠিক আছে, তোমাকে বেশি স্যালারি দেওয়া হবে, এবং যে হচ্ছে কেএনসির হচ্ছে তোমাদের কর্ণাটক বোর্ডে যদি রেজিস্ট্রেশন থাকতো তাকে তার তুলনায় কম স্যালারি দেওয়া হতো। ঠিক আছে, কম স্যালারি দিয়ে জয়েন করানো হতো। বাট এখন কিন্তু এই যে রেজিস্ট্রেশন সেটা কোনো ম্যাটার করছে না, তুমি ডাব্লিউবিএনসির হতে পারো, কর্ণাটক বোর্ডের আন্ডারে তোমার রেজিস্ট্রেশন থাকতে পারে, কোনো ম্যাটার করছে না। কিন্তু এখানে একটা কথাই যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা সেরকমভাবে কিন্তু চান্স পাচ্ছে না। প্রাইভেট হসপিটালগুলোতে যদি তুমি দেখো, প্রাইভেট হসপিটালে প্রথমেই তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি পাস আউট, তুমি যদি পাস আউট তো পাস আউট, এবং তোমার রেজিস্ট্রেশন আছে কিনা। উইদাউট রেজিস্ট্রেশন কোনো হসপিটালে কিন্তু চান্স দেওয়া হচ্ছে না। তাই ফ্রেশার্স ক্যান্ডিডেট, মানে তুমি যদি একেবারে ফ্রেশার্স হও, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা চান্স পাবে, কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, তবে তোমরা যারা যারা কলকাতার মতো ভালো ভালো মানে নামকরা হসপিটালগুলোতে যদি এক্সপিরিয়েন্স করতে চাইছো, অনেকেই রয়েছো, অনেকেই দেখেছি যে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করছিলে যে দিদি কলকাতার কোন কোন হসপিটালগুলো রয়েছে ভ্যাকেন্ট হসপিটাল, কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। দেখো, কলকাতার হসপিটালগুলোতে তোমাকে কিন্তু মিনিমাম 6 মান্থস বা 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, সেখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কোনো জায়গা নেই, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কলকাতার মতো হসপিটালগুলোতে। বাট আদার যে হসপিটাল, প্রাইভেট হসপিটালগুলো রয়েছে ডিস্ট্রিক্টের মধ্যে, সেগুলোতে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা চান্স পাবে। তবে যেটা তোমরা বলছিলে যে দিদি আমি যদি ডাব্লিউবিএনসির হই তাহলে আমি কি আগে চান্স পাবো, এরকমটা নয়, দুজনের ক্ষেত্রেই সেম হবে, সেম প্রসেস। তোমাকে রিটেন, কোনো কোনো হসপিটালে হচ্ছে রিটেন এক্সাম হয়, তো সেম হবে, তোমারও রিটেন এক্সাম হবে, যে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট তারও রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যদি তুমি পাস করো, পাস করার পর হচ্ছে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর তোমাকে কিন্তু জয়েন করানো হবে। ঠিক আছে, তবে এরকমটা নয় যে ফ্রেশার্সরা চান্স পাচ্ছে না। দেখো, ফ্রেশার্সরা যদি চান্স না পায় তাহলে তো সে ফ্রেশার্স হয়েই বসে থাকবে। ঠিক আছে, তো সেরকমটা কোনো ব্যাপার নয়। তোমরা যেখানে যে হসপিটালগুলো নিয়ে আমি রিসেন্ট ভিডিও বানিয়েছি, ভিডিও রয়েছে, তোমরা ভিডিও সেকশনে গেলে প্রথমেই পেয়ে যাবে। যাই হোক, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারবে কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। আমি নেক্সট আরও, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো অন্য ডিস্ট্রিক্টের জন্য ভ্যাকেন্সির ইনফরমেশন দিতে, তো আমি সেগুলোও তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ছোটোখাটো হসপিটাল যেখানেই হচ্ছ একটু এক্সপিরিয়েন্স আগে গেইন করো, 6 মান্থস বলো, 1 ইয়ার বলো, দেন তোমরা বড় বড় হসপিটালে হচ্ছে কলকাতায় যাদের এক্সপিরিয়েন্স গেইন করার ইচ্ছে আছে, ঠিক আছে, কার্ডিওলজি ডিপার্টমেন্টের ওপর বা আদার ওটি, ঠিক আছে, ওটিতে বলো বা যাই হোক, তো তোমরা হচ্ছে যেখানে পাচ্ছ সেখানে আগে এক্সপিরিয়েন্স গেইন করো, দেন হচ্ছে তোমরা বড় হসপিটালগুলোতে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটাই আজকের ভিডিওতে আমি এগুলোই বললাম যে তোমরা মানে প্রাইভেট হসপিটালে জয়েন করার জন্য কি কি ডকুমেন্টস তোমরা হচ্ছে রেডি রাখবে, এবং ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কি না, আর ডাব্লিউবিএনসির আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস আউট করেছো, পাস আউট রয়েছো, তাদের এক্সট্রা কোনো ফ্যাসিলিটি বা তাদের আগে কোনো চান্স দেওয়া হচ্ছে কি না,
এই পুরো ডিটেলে তোমাদের সাথে আজকে ডিসকাস করলাম। আশা করি তোমরা সকলেই ক্লিয়ার হতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের মানে যা যা কোয়ারি রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি রিপ্লাই যদিও না করতে পারি তোমাদের, কিন্তু তোমরা যদি যে টপিকগুলো বলবে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেখানে কিন্তু প্রত্যেকটা তোমাদের যা যা কোয়ারি থাকবে প্রত্যেকটার অ্যান্সার বা প্রত্যেকটার ইনফরমেশন শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।